এদিকে সেনাপ্রধানের পদত্যাগের দাবি কাল হলো সমন্বয়কদের। হঠাৎ করেই ঘুরে যাচ্ছে ডক্টর ইউনূসের এবং উপদেষ্টাদের ক্ষমতার চাকা। আবারও ক্ষমতা পেতে চলেছে শেখ হাসিনা। কি করতে চলেছে সারা দেশে, বিস্তারিত দেখতে থাকুন। কি আছে যা তারা প্রচার করলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপদে পড়বে তা তারা বুঝতে পেরেছেন। এই 6 নম্বর চ্যাপ্টারে কি কি বিষয় আছে আমি আপনাদের 3-4টে পয়েন্টে একটু আজকে বলার চেষ্টা করব। আমার মনে হয় বাংলাদেশের মিডিয়া যে কথাগুলো নিয়ে কথা বলছে না সেগুলো আপনাদের জানার অধিকার আছে। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনীর উপরে অবশেষে জাতিসংঘ থেকে আসতেছে বিশাল অঙ্কের বাস। সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নিবে। এখনো আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধহয় এখনো যুদ্ধ করছে। বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে, সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে। গতকালকে একটা ভিডিওতে ফেসিবাদকে নির্মূল করা হয়েছে, কিন্তু ফেসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ধানমন্ডি 32টা, সেটা 5ই আগস্টে এটা হচ্ছে একদম ধূলিসাৎ করে দেওয়ার কথা ছিল। 5ই আগস্টে এটা ঘৃণাস্তম্ভে পরিণত করার কথা ছিল, সেটি পরবর্তীতে এসে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে করেছে। আপনারা আমলারা যারা রয়েছেন, আপনারা পুলিশ যারা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিপ্লেস খুঁজে পাওয়া যাবে না, বিকল্প খুঁজে পাওয়া যাবে না, এই জনগণের শক্তিটা আপনারা অনুধাবন করতে পারেননি। ওয়াকারুজ্জামান এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রভৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করে দেন। সেনাপ্রধান কি আগে কিছু জানতেন? কারণ তিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন। তিনি তখন বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন না, হাসিনার সেনাপ্রধান ছিলেন। তিনি এখন বাংলাদেশের সেনাপ্রধান। তো আমাদের ওয়াকারুজ্জামান পদত্যাগ করাতে চাইছে কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। পদত্যাগ করাতে চাইছে কেন একদল লোক? তীব্রভাবে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। বিশেষ করে সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে এক প্যানিক ক্রিয়েটর, প্যানিক ভট্টাচার্য, এক সাইবার সন্ত্রাসী। বাংলাদেশে আজকে যত বিশৃঙ্খলা ঘটছে, অনলাইনেই বিশৃঙ্খলাটি ঘটাচ্ছে। সেটা 32 নম্বর ভাঙানো থেকে শুরু করে নানান কিছু। 32 নম্বর আপনারা দেখলেন, 32 নম্বর কিভাবে অনলাইনে তদারকি করে, মনিটরিং করে, অনলাইনে বুলডোজার এনে ভেঙে গুড়িয়ে দিল। এখানে সেখানে জ্যাপত করে অনলাইনে নির্দেশনা দিয়ে প্যানিক ভট্টাচার্য আতঙ্ক তৈরি করে জনমনে। এবং বর্তমান বাংলাদেশে যে অস্থিতিশীলতার প্রধান কারিগর এই প্যানিক ভট্টাচার্য। এই প্যানিক ভট্টাচার্য সেনাপ্রধানের পেছনে বেশ কিছুদিন ধরে লেগে আছেন। যদিও বা সেনাপ্রধানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটি আর নেই, কারণ বাংলাদেশের মানুষ দেখেছে যে সেনাপ্রধান নিজে বক্তব্য দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি। আমি দায়িত্ব নেবার পরেও 6 মাসে নানা রকম সহিংস ঘটনা বাংলাদেশে দেখছে। সর্বশেষ 32 নম্বরে সেনাবাহিনী উপস্থিত হয়েও ফিরে গেল। এটি কিন্তু সেনাবাহিনীর জন্য মারাত্মক অবমাননাকর। এবং আর একদিকে অনলাইনে এই প্যানিক ভট্টাচার্য এবং আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট তারা তদারকি করছিলেন এবং এমনকি সেনাবাহিনীর উপর বুলডোজার উঠিয়ে দেবার কথাও বলছিলেন, যে মিরপুর রোডে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, তাদের গায়ে প্রয়োজনে বুলডোজার উঠিয়ে দাও। এতটা অবমাননাকর কর্মকাণ্ড, কথাবার্তা, তারপরেও সেনাবাহিনী কোনো ইনিশিয়েটিভ নেয়নি বা নেয় না। এখন পর্যন্ত সেনাবাহিনীর এই যে অন্যায় অপকর্মের বিরুদ্ধে কোনো ইনিশিয়েটিভ আমরা দেখছি না। সেই জায়গায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা নেই। সেনাপ্রধান নিজেই নিজের প্রতি বাংলাদেশের মানুষের উপর আস্থা নিয়ে আসতে পারেন। এখনো সময় আছে যে তার কর্মকাণ্ড দিয়ে।
তারপরেও আমরা চাই না যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বা বাংলাদেশের মানুষ চায় না এই মুহূর্তে আকস্মিক তার মেয়াদ পূরণ হবার আগেই, মাত্র কয়েক মাস হয়েছে তিনি দায়িত্বে এসেছেন, তিনি তার চাকরির বয়স শেষ হবার আগেই তিনি অবসরে যান কিংবা পদত্যাগ করুন। পদত্যাগ করে দেশে একটা বিশৃঙ্খলা লাগুক, কিংবা সংবিধান বাতিল করে একটি বিশৃঙ্খলা লাগুক, কিংবা রাষ্ট্রপতি অপসারণ করে একটি বিশৃঙ্খলা লাগুক, দেশের মানুষ কিন্তু সেটি চায় না। কিন্তু সেই সাইবার সন্ত্রাসী, সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা ইস্যুতে সেনাপ্রধানের পেছনে লেগে আছেন। যেমন কদিন আগে রাশিয়ান অ্যাম্বাসেডর সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেই সাক্ষাৎকারে রাশিয়ান অ্যাম্বাসেডরের সাথে একটি স্মারক বিনিময়কালে সেনাপ্রধানের পেছনে বঙ্গবন্ধুর ছবি ঝোলানো দেখা গেল। সেই ছবিকে কেন্দ্র করে একটা প্যানিক সৃষ্টি করতে চাইলেন প্যানিক ভট্টাচার্য। ঠিক এমনি ভাবে এই যে আয়নাঘর নিয়ে এখন সম্প্রতি দেখলাম, আমি গতকালকে দেখলাম প্যানিক ভট্টাচার্য আর এক প্যানিক ক্রিয়েট করতে চাইছেন। সেটি হচ্ছে যে এই আয়নাঘর পরিদর্শন করে দিতে চাননি নাকি সেনাপ্রধান, এই সাজানো নাটক সেনাপ্রধান করতে দিতে চাননি, এবং সেনাপ্রধান নাকি ইউনূসের নানান কর্মকাণ্ডে বাধা হচ্ছেন এমনটা বলা হচ্ছে। ব্রিগেডিয়ার গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমিকে ডেকেও নাকি সেনাপ্রধান বলেছেন যে স্যার আপনি আয়নাঘর নিয়ে আর কথাবার্তা বলবেন না, এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় ইত্যাদি নানা অভিযোগের অভিযুক্ত করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে সেই প্যানিক ভট্টাচার্য। প্যানিক ভট্টাচার্য মানেই আমরা দেখছি বিশৃঙ্খলা। প্যানিক ভট্টাচার্য নানান ষড়যন্ত্রে লিপ্ত, সেনাপ্রধানকে সরিয়ে দেবেন, অর্থাৎ এই রাষ্ট্রটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার যত রকমের রসদ আছে সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করছেন। এই রাষ্ট্রটা আসলে কে চালাচ্ছে? প্যানিক ভট্টাচার্য সেখান থেকে নির্দেশ দিয়ে চালাবেন? বাংলাদেশকে ব্যর্থ করবেন? বাংলাদেশকে ব্যর্থ করে কি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের ইচ্ছে আছে? থাকতে পারে। সেনাপ্রধান এগুলো দেখছেন, সইছেন, তারপরে কোনো ইনিশিয়েটিভ নেই। অবাক কাণ্ড, অবাক ব্যাপার, বিস্ময়কর ব্যাপার যে সেনাপ্রধান এই সরকারটি তৈরি করেছেন, এই সরকারটি নির্মাণ করেছেন, এই সরকারটির নির্মাণ পরিকল্পনা হয়েছে ক্যান্টনমেন্টে, বঙ্গভবনে পরবর্তীতে চূড়ান্ত লাভ করেছে, সেই পরিকল্পনাকারীকে, নির্মাণ পরিকল্পনাকারীকে সরিয়ে দিতে চায়। সেনাপ্রধান কি চেয়ে চেয়ে দেখবেন? এই সব ষড়যন্ত্র রুখে দিতে সেনাপ্রধানেরই ভূমিকা নিতে হবে এবং সেনাপ্রধানেরই দেশের জনগণের নিকট নিজের আস্থাটা ফিরিয়ে আনতে হবে। হারিয়ে যায় যদি আস্থা, সেই হারানো আস্থাটাকে ফিরিয়ে আনতে হবে। এইসব প্যানিক ভট্টাচার্য দেশে বিদেশে যারা আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন, এমনকি ইউনূস সরকারকে যদি সরিয়ে দিতে হয়, দিয়ে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হয়, তবু সেনাপ্রধানের সেই কাজ করা উচিত। কারণ সবকিছুর কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ পরিস্থিতিতে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী, সেনাপ্রধান। কাজেই সেনাপ্রধান যদি চান যে এই যে একটি পক্ষপাত দুষ্ট সরকার, এমনকি সরকারের ভেতর থেকে পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে, সেনাপ্রধান নিজেই জানেন। সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সাথে শুরুর দিকে যে নিবিড় সম্পর্কের জায়গায় ছিলেন, সেটি কিন্তু আপনারা নানা রকম সিম্বল খেয়াল করলে এখন দেখতে পাবেন না। মোহাম্মদ ইউনূসের সাথে সেনাপ্রধানের গত কয়েক মাস যাবৎ কোনো সাক্ষাৎ হয় না। 10 নভেম্বরের পরে মুখোমুখি দ্বিপাক্ষিক বৈঠক বলি বা সাক্ষাৎ বলি আর হয়নি। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র, মোহাম্মদ ইউনূসও ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পনা করছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবেন। যে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসালেন, সেই সেনাপ্রধানকে মোহাম্মদ ইউনূস সরিয়ে দিতে চান বা তাদের সাথে একমত পোষণ করেন, ষড়যন্ত্রকারীদের সাথে। মোহাম্মদ ইউনূস কাদের দলে? ষড়যন্ত্রকারীদের দলে। কাজেই সেনাপ্রধানেরই সেই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত। মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্রের অংশ হবেন, সেটি হতে দেওয়া যাবে না। এখনো সময় আছে। এই যে এখনো সেনাপ্রধানের আয়ত্তেই পুরো পরিস্থিতি আছে, আজকে আয়ত্তে আছে, 3 দিন পরে কিন্তু আয়ত্তে নাও থাকতে পারে। কাজেই এখনই উচিত ইনিশিয়েটিভ নেওয়া। কাজে আমরা প্রত্যাশা করি না যে জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করে চলে যাক,
তিনি পদত্যাগ করে যেটি ঘটবে, যিনি আসবেন বা যারা আসবেন, সেটি কিন্তু আরো খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে। কাজেই সেনাপ্রধান এই পরিস্থিতির সঙ্গে শুরু থেকে ছিলেন, আছেন, তিনিই থাকুন এবং তিনিই থেকে এই পরিস্থিতির উত্তরণ ঘটান। এক অদ্ভুত রাষ্ট্রে আমাদের বসবাস। একটা শক্তি যায়, সরকারের অন্য শক্তি আসে, চরিত্রগত কোনো পার্থক্য থাকে না, মানুষের কাছে জবাবদিহিতা কোনো প্রয়োজন পড়ে না, যা ইচ্ছে করে যায় সরকারের দায়িত্বশীলরা। নতুন যে রাজনৈতিক দলটির সমন্বয়, ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে আসার কথা রয়েছে, তার সঙ্গে তো স্পষ্টত সরকারের একাধিক উপদেষ্টা জড়িত। যাক, এগুলো পুরনো কথা। কিন্তু আজকের জন্য অন্তত বিস্ময়কর একটি খবর হলো, বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন। আর কারো অভিযোগের দরকার নাই, একেবারে খোলামেলা তিনি কথা বলছেন ব্যায়ামকার স্টাইলে। তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলটি আসতে পারে, সেই দলের নেতৃত্বে তিনি থাকবেন এবং যখন নেতৃত্ব নেবেন তখন তিনি পদত্যাগ করবেন। তিনি কি বলছেন, সরাসরি তার কথাগুলো কোট করি। তিনি বলছেন, আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্ব ছিল। নেতৃত্ব একটা পর্যায়ে ছিল, কিন্তু পরবর্তীতে নেতৃত্ব অবশ্যই ছাত্রদের সঙ্গে জনতাও ছিল। এবং সেই ছাত্র নেতৃত্ব যদি আমি ধরে থাকি, তাদের মধ্যে আর সবাই কোথায়? এখন তো গুটি কয়েক ছাত্র সমন্বয়, তারা যা ইচ্ছে তাই করছে। নাহিদ ইসলাম বলছেন, ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে, সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না। বাহ, কি সুন্দর কথা, মনে হচ্ছে নতুন কথা উনি আমাদেরকে শোনাচ্ছেন, খুব দামি মূল্যবান কথা স্বীকার করছেন, কিন্তু কাজটি করছেন কোথায়? সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করবো। তো করছেন না কেন? মানে যেদিনই জয়েন করবেন ঠিক তার আগ মুহূর্তে পদত্যাগ করবেন কেন? এই মুহূর্তে, এখনই নয়। তিনি তার বক্তব্যে আরো বলছেন, বর্তমানে যেহেতু সরকার একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি, কিন্তু সেটা চলমান রয়েছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি, সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি। সরকারে না থাকলে সরকার যেভাবে ধীমে তারা দেশ চালাচ্ছে, নানান বিতর্কিত অবস্থার মধ্যে দিয়ে, তারা মনে হচ্ছে সবকিছু ঠিক করে দিয়ে গেছেন। আসলে কি তাই? আসলে তারা তাদের লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত রয়েছেন। প্রশ্ন হচ্ছে, কিংস পার্টি নিয়ে যে নানান ধরনের জিজ্ঞাসা, মানুষের কৌতূহল, মানুষের আপত্তি ইত্যাদি ইত্যাদি ছিল, তাতে কোনো কিছুতেই তো কোনো কিছুই তারা কর্ণপাত করেনি। এখন বিষয়টা ওপেন হয়ে গেছে, ওপেন সিক্রেট নয়, ওপেন হয়ে গেছে একেবারে। তারপরও তারা তাদের পদে রয়েছেন। উপদেষ্টা পদে থেকে মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন জায়গায় থেকে যদি এই ধরনের কথা বলেন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি যাব, সেই মুহূর্তে কেন পদত্যাগ নয়? এবং আর যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা আবার রয়ে যাবেন। অর্থাৎ এতদিন ধরে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলে আবার হাল ধরতে যাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে একজন, আবার তাদের সহযোগিতা দুজন থেকে যাবেন নির্বাচনের আগ পর্যন্ত, তারা দেখভাল করবেন। কাহিনীর তো শেষ নেই। আবার এই যে মাহফুজ আলম দপ্তরবিহীন উপদেষ্টা, কেউ আজ পর্যন্ত তাকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করেছে, আমি প্রশ্ন তুলেছি অনেক আগেই এরকম আমাদের বক্তব্য বিশ্লেষণে, কিন্তু আমাদের মধ্যে সাংবাদিকরা যারা তাদের নিউজ কভার করতে যান, সরাসরি কখনো প্রশ্ন করেছেন যে এই 5 মাসে 5.5 মাসে আপনার দ্বারা কি কাজটি হয়েছে, কোন উপদেশ দিয়েছেন, কোন মন্ত্রণালয় সামলেছেন? তিনি তো আছেন মাস্টার মাইন্ড অ্যাপ্লিকেশনের জন্য। তার সব ধরনের মস্তিষ্কজাত যেই উর্বর চিন্তা ভাবনা, এগুলো দিয়ে নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ ঘটানো যায়, তার সমস্ত চিন্তা ভাবনা দিয়ে কিভাবে সরকারকে টিকিয়ে রাখা যায়, সেই কাজটি তো তারা করছেন। এই কাজের জন্য তার জনগণের ট্যাক্সের টাকায় তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। তাদের কথা কি বলবো? ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে খোলামেলা বলেন যে আমি ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে উৎসাহিত করেছি, তারা ভালো করবে, তারা আমাকে দল করতে বলেছিল, আমি বললাম না তোমরা করো। এই ধরনের নগ্ন কথাবার্তা যখন বলছেন, কারো কাছে তো জবাবদিহিতা করার কিছু নেই, কেউ কৈফিয়ত নেওয়ারও নেই। হয়তো আমাদের মতো কিছু কিছু মানুষ সমালোচনা করছেন, কিন্তু তাদের কিছু যায় আসে না। নাহিদ ইসলাম তিনি জানাচ্ছেন যে গত 6 মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে, সারা দেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে। আমি তো সরকারের দায়িত্ব ছিলাম, দল গোছানোর কাজটা তারাই করছে। মানে তিনি সময় দিতে পারেননি। অর্থাৎ শুরু থেকেই যে তারা এই দলের সঙ্গে রয়েছে, তাদের নার্সিং এর সবকিছু হচ্ছে,
আর বিন্দু মাত্র কোনো বিষয় একটু বাকি থাকে না বুঝতে মানুষের, এবং ওপেন বলছেন, জানেন যে তাদের কিছু হবে না। জনগণের ভোটে তো নির্বাচিত হননি, এসেছেন কোটার ভিত্তিতে উপদেষ্টা হয়ে ছাত্রদের মধ্য থেকে। আর ছাত্রদের মধ্য থেকে বলেও বা লাভ কি? যারা আছেন উপদেষ্টা পরিষদে তারা কেউ কি কাউকে কোনো প্রকার তোয়াক্কা করেন না, যেমন ইচ্ছা করে যাচ্ছেন। বরং এই ছাত্র সমন্বয়কদের দিয়ে যদি কোনো নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে, সেখানে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হবে, বস্তুনিষ্ঠ হবে, নিরপেক্ষ হবে, সেই বিষয়ে তো বিএনপিও প্রশ্ন তুলেছে, যদিও আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম বিষয়গুলো, কিন্তু সেগুলো তো কর্ণপাত করা হচ্ছে। এখন যে কাজগুলো চলছে এগুলো আসলে একেবারে লোক দেখানো, টাইম পাস করা। আবার নাহিদ ইসলাম এই কথাও বলেছেন, আরেকটা সিগনিফিকেন্ট কথা, যে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে বা নিষিদ্ধ করার বিষয়ে কোনো অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে ছাত্রদের মধ্য থেকেই বেশি, জামাত কিংবা হেফাজত ইসলামের মতন দলগুলো চাইছে, সেইগুলা নির্বাহী কোনো আদেশে মানে সেই দাবিগুলো পূরণ করা হবে না, এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে। তার মানে কি সবকিছু সেট আপ করা, যেখানে আওয়ামী লীগের বর্বরতার কথা উল্লেখ করার পাশাপাশি আওয়ামী লীগের মন্ত্রী, নেতা কিংবা আওয়ামী সরকারের বিভিন্ন এজেন্সির হাতে শত মানুষ খুন বা নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা এই সুপারিশও করেছে যে যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা হয়। নিষিদ্ধ তারা করবেই, এটি তারা প্রকাশ্যে ঘোষণা করছে। কেউ বলছে এখন নিষিদ্ধ করতে হবে নির্বাহী আদেশে, আবার কেউ বলছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। আপনার এমনিতে তো এখন পর্যন্ত বিচারকদের ভেতরে আওয়ামী লীগের এই লোকজন আছেই। আইন মন্ত্রণালয় এখনো পুরোপুরি একদম আইন মন্ত্রণালয়গুলোর বেশিরভাগই সচিব আমলা এগুলো তো সবই এখনো আওয়ামী লীগের সেপেতে তারা বসে আছে। তার উপরে কিছু কিছু বিচারক মামলার আপনার দিচ্ছে, জামিন দিচ্ছেন এই আলেমদেরকে। দেখেন সেই উদিচি, 21শে আগস্ট, 10 ট্রাক সব তো একই সুতোয় গাথা। তো এই আওয়ামী লীগের এই ইন্ডিয়ার এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা বুঝতে বর্তমান সরকারের আর কত বছর সময় লাগবে? তাদের তো উচিত ছিল যে পরের দিনে এই মামলাগুলো সব বাতিল করে দেয়া, এবং যদি মনে করে যে কোনো ঘটনা নিয়ে তাদের কোনো তদন্ত করা উচিত তাহলে তারা সেটা নিয়ে তদন্ত করুক। আমার মনে হচ্ছে বর্তমান সরকার থেকে শুরু করে সেনাবাহিনী, আমলা, রাজনৈতিক দল সবার একটা জায়গাতে তারা ছাড় দিচ্ছে শেখ হাসিনাকে, সেটা হচ্ছে বিডিআর আর আলেম। এই দুজনাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে তারা কোনোভাবেই শেখ হাসিনাকে ওভারটেক করতে চায় না। মানে শেখ হাসিনা যা করেছিল সেটাই মনে হচ্ছে করছে। তো ওইখানে গিয়ে আপনার যখন তাদেরকে ছাড়া হচ্ছে, আপনি জানেন আপনি যে জেলে ছিলেন প্রায় 9 মাস, এই আদালতে যখন আদেশটা হওয়ার পরে সেটা আবার ফের জেল কর্তৃপক্ষের কাছে সেটা আসতে হয়। এই যে আসার মাঝখানে যে সময়টা, এখানে আপনি বের হওয়ার সময় দেখেছেন যে সেখানে ডিজিএফ এর লোকজন, এনএস এর লোকজন, সব গোয়েন্দা সংস্থার লোকজন থাকে এবং তাদের ক্লিয়ারেন্সের বাইরে এটা করা যায় না। তারা সেটা করতে দিচ্ছে না, তারা সেটা ডিলে করছে। 3 দিন 4 দিন তাদের আদালতের কপি যেতে সময় লাগছে। এই জিনিসগুলোতে তারা বাধা দিচ্ছে। অতএব ডিজিএফআই তে এখন পর্যন্ত এই সব আওয়ামী লীগের লোকজন, আমরা এই তালিকা যে আমাদের কাছে আছে এটা আপনাদের বোঝার জন্য আপনাদের সায়েন্টিস্ট হওয়া দরকার নাই। আপনারা কারা কারা আছেন, আপনারা এখন খুব বেশি বিশাল ক্ষমতাশালী আছেন, এই ক্ষমতা আপনারা থাকতে পারবেন। আজকের ঘটনা দিয়ে চিন্তা করেন, আপনারা কিন্তু কোনো কিছু আটকাইতে পারবেন না। আর যদি মনে করেন এখন সেনা শাসন দিয়ে কিছু করে ফেলবেন, ওইটাও আপনাদের পক্ষে সম্ভব না। দেশের মানুষ ওই জায়গাতে নাই আসলে। তো এই আজকের ঘটনায় যারা বুলডোজার করেছেন, আটকেছেন, এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর এই যে গোয়েন্দা সংস্থা মিলে নানান ধরনের গোয়েন্দা তৎপরতা করে তারপর সরকারকে বেকায়দায় ফেলে আবার শেখ হাসিনাকে আনার জন্য পায়তারা করছেন, স্বপ্ন দেখছেন, এই দিবার স্বপ্ন থেকে সেনাবাহিনীকে বের হয়ে আসতে হবে। কারণ আমার মনে হয় না যে সেনাবাহিনী আজকে যদি চাইতো তাইলেও এইখানে কিভাবে ওয়াকারের নিজের ঘরের মধ্যে এখন পর্যন্ত শেখ মুজিবের ছবি। আপনি সেনাবাহিনীকে বাঁচায় বলবেন, সেনা প্রধান যদি এটা হয়, আমরা সেনাবাহিনীকে বলবো কিভাবে যে আসলে একদম পুরো সেনাবাহিনীকে ধরে কথা বলতে ইচ্ছা করে, সবাইকে ধরেই কথা বলি। আমরা এটা জানি যে এখনো সেনাবাহিনীর ভিতরে অনেক ভালো মানুষ আছেন, কিন্তু আমি তাদেরকে বলবো যে দেখেন আপনারা আপনাদের সেনা প্রধানকে বুঝান, এবং এই যে ডিজিএফআই প্রধান থেকে শুরু করে যারা যারা ডিজিএফআই তে ঝামেলা করছে তাদের আমার মনে হয় মানে এই পরামর্শটুকু দেওয়া উচিত যে মানুষ ওই ইয়ের মধ্যে আসলে এখন নাই। সেনাবাহিনীকে ঠিক হইতে হবে। 14 নির্বাচন, 8 নির্বাচন থেকে শুরু করে সেনাবাহিনী যেসব ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলো এই দেশে আর ঘটতে দিবে না বাংলাদেশের মানুষ। খালেদা জিয়ার বাড়ি থেকে বের করেছে কার সময়? ইকবাল করিম ভুইয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, 2টা অথবা 3টা পাওয়ার প্ল্যান্ট ছিল। পাওয়ার প্ল্যান্ট কারা পেয়েছে? শেখ হাসিনার কাছ থেকে। তো এই জেলখানার ভিতরে নিয়ে যদি তাদেরকে এভাবে আরামায়েশ করতে দেওয়া হয়, এবং হত্যা মামলার যেসব আসামিরা আছে তাদেরকে সবাইকে ধরাও হচ্ছে না, এই জায়গায় একটা মনে হচ্ছে সরকারের শৈথিল্যতা কাজ করছে। এই জায়গাগুলো তো অবশ্যই আমার মনে হয় ওই যেটা বললাম শুরুতেই, যে ছাত্রদের আরো বেশি তৎপর হওয়া উচিত এবং ছাত্রদের বোঝা উচিত যে এই জায়গাগুলোই তাদের মূল পুঁজি।
ছাত্ররা যদি মনে করে যে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে তারপরে তারা বিশাল আকারে কিছু করে ফেলবে, ওটা দিয়ে শুধু একটা কাজই করতে পারবে, এই সরকার অন্য একটা সরকারের কাছে নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে আসিফ নজরুলের মতো বউ বাচ্চা নিয়ে তারপরে সব আমেরিকায় চলে যাবে, সেখানে গিয়ে সারা জীবন বসে খাইতে পারবে। এটা সত্যি কথা। কিন্তু যদি মনে করে যে না আসলে রাজনীতি করতে চায়, দেশের মানুষের পাশে থেকে কিছু করতে চায়, দেশে থাকতে চায়, তাহলে তাদের দেশের মানুষের টোনেই কথা বলতে হবে। যেমন আমাকে নিয়ে ধরেন, আমাকে যদি আমি একটা জামাতের ব্যাপারে একটা কথা বলি, তখন আমাকে বানানো হয় আমি বিএনপি পন্থী। আবার বিএনপির ব্যাপারে একটা কথা বললে আমাদেরকে বানানো হয় জামাতপন্থী। ভাই আমি জামাতপন্থীও না বিএনপি পন্থী না। আমি আবার যদি জিজ্ঞেস করেন যে আমি কোন পন্থী বলতে হবে, তাহলে আমি জামাত বিএনপি পন্থী। কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগকে যেই দল যত বেশি ছাড় দিবে, আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখবো। সো এই জায়গাটাতে ঠিক থাকতে হবে। আজকে যদি নাকি জামাত এবং বিএনপির ভেতরে এই ধরনের কোনো চুক্তি হয় যে তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স থাকবে, তাদের একটা রাজনৈতিক বলয় থাকবে, এই দুই বলের তারা বিভক্ত বলুক যে আমরা 5 বছর করে আমরা ক্ষমতায় থাকবো, আমার কোনো সমস্যা নেই, থাকেন। কিন্তু আওয়ামী লীগ এটা এই দেশের কোনো রাজনৈতিক দল না, এটা ভারতের একটা রাজনৈতিক দল, এবং ভারত তাদের সব ধরনের বুদ্ধি, পরামর্শ, নিয়ন্ত্রণ সবকিছু তাদের হাতে। সো আমি তাদেরকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মনে করি না। ভারত মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারাই ক্ষমতায় আছে, এবং এটা সেই 71 থেকে 75 এটাই হয়েছে, এবং এই 2009 থেকে আজ পর্যন্ত সেটাই হয়েছে। মিডিয়ার হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা চলছে। অতএব বিএনপি এবং জামায়াত যতই চেষ্টা করুক যে তারা ইয়ের সাথে, আপনার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না। যে কালকে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্য একটা পত্রিকাতে দেখলাম, আমি জানি না সত্য কি মিথ্যা, তিনি বলেছেন যে তারা কখনোই ভারত বিরোধী না। আরে ভাই, ভারত বিরোধী বললে সমস্যাটা কোথায়? এই দেশে মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী, ভারতকে সরাসরি যদি করা হয় তাহলে ভারত আর ক্ষমতায় আসতে দিবে না। ভারত এই দেশের ক্ষমতার কন্ট্রোল করে না। 5 জানুয়ারি ভারত ঠেকাইতে পারেনি। সো এরকম অনেক নির্বাচন হয়েছে। 91-তে তো ভারত কখনোই শেখ খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি। এই দেশের জনগণ নিয়ন্ত্রণ করেছে যে কারা ক্ষমতা আসবে। তো সামনে কেন পারবো না? আমার মনে হয় এই যে একটা জুজুর ভয় যে ভারত, আপনি 25শে ফেব্রুয়ারির ঘটনায় এই যে পিলখানা হত্যাকাণ্ড, ভারত নাকি আমাদের উপরে অ্যাটাক করবে, এই জন্য সেনাবাহিনী, অনেক অফিসারের সাথে কথা বলে এটা শুনলাম, বললাম এত সহজে ভারত বাংলাদেশ দখল করে নিবে, ওরা ওই পাশে সেনাবাহিনী উপস্থিত ছিল, মানে প্রস্তুত ছিল। এই জিনিসগুলো করা হতে রাজনৈতিক দল দুইটা, জামাত এবং বিএনপি, তাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভীতি থেকে বের হয়ে আসেন। আপনারা যত চেষ্টাই করেন, ভারতকে কখনো তার পছন্দের 1 নম্বর তালিকায় আওয়ামী লীগকে সরাইতে পারবেন না। ভারতের পছন্দের 1 নম্বর তালিকায় সবসময় আওয়ামী লীগ ছিল, আছে, সারা জীবন থাকবে। ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করুন, ওই জায়গায় আপনারা যেতে পারবেন। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনীর উপরে অবশেষে জাতিসংঘ থেকে আসতেছে বিশাল অঙ্কের কিংবা বিশাল বড় একটি বাস। কি সেই বাস? সেটি হচ্ছে জানুয়ারির মাসের, মানে আপনার গেছে জানুয়ারির মাসের শুরুতে, আপনার 4 থেকে 5 তারিখ মেবি এরকম হবে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে জাতিসংঘ থেকে একটা নোটিশ পাঠাইছিল। নোটিশ, সেই নোটিশটা কিসের জন্য বলতেছি, সেটি হচ্ছে আপনার জাতিসংঘ থেকে এই ফেব্রুয়ারির 27 থেকে 28 তারিখের ভিতরে আপনার জাতিসংঘ থেকে একটি বাস আসতেছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর জন্য। এখন কথা হচ্ছে, এই বাসটা আসলে আমাদের বাংলাদেশের কতটুকু ক্ষতি হবে, কিংবা এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস এটা কি সামাল দিতে পারবে, কিংবা ওয়ার্কার এটা কি সামাল দিতে পারবে? আসলে এটা এই বিষয়টা আমরা দেখি। প্রথমত হচ্ছে, যখন নাকি জানুয়ারির মাসে আপনার শুরুতে আপনার 3 থেকে 4 তারিখের ভিতরে যখন নাকি জাতিসংঘ থেকে একটা নোটিশ পাঠায়, কিসের নোটিশ? সেটি হচ্ছে বাংলাদেশে যাতে আপনার শান্তি বজায় থাকে, বাংলাদেশে যাতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ না হয়, বাংলাদেশে যাতে আওয়ামী লীগ কিংবা আপনার অন্যান্য যে দলগুলো আছে, বিশেষভাবে আওয়ামী লীগের তো রিসেন্টলি আপনার পতন হয়েছে, কিংবা আওয়ামী লীগকে পতন করানো হয়েছে। তো আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে, তাদের উপর যাতে মব জাস্টিস না হয়, তাদের উপরে যাতে দখলবাজিতা না হয়, তারা যাতে মব ক্লিন না হয়, এটাকে কি আপনার বজায় রাখার জন্য, মানে শান্তি বজায় রাখার জন্য এই নোটিশটা দেয়। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার কিংবা সেনাবাহিনী টোটালি ফেল, আপনার একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি টোটালি ফেল। মানে জাতিসংঘ থেকে যে নোটিশটা আসে জানুয়ারি মাসে শুরুতে, সেই নোটিশ বাবদ বা সেই নোটিশ অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার, তার কিন্তু কোনো পদক্ষেপ কিংবা সেনাবাহিনীর কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু ছিল না। এখন আসুন, ফেব্রুয়ারির আপনার 27 থেকে 28 তারিখের ভিতরে কি সেই বাস আসতেছে জাতিসংঘ থেকে? সেটি হচ্ছে আপনার সেই বাসটা তো অনেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কি সেই বাস, জাতিসংঘ আসলে কি বাস নিতে পারে। আপনি সঠিক চিন্তাই করছেন, সেটি হচ্ছে আপনার স্যাংশন। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যদি স্যাংশন খায়, তাহলে ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকার কি থাকবে?
কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি এখন পর্যন্ত কিংবা ভারতে তিনি কতদিন থাকবে, নাকি পুনরায় জাতিসংঘ আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ মনে করেন পুনর্বাসন করবে, কিংবা সেটা আপনার রাইট করবে, সেই মানে যাতে পুনর্বাসন করতে পারে সেটা দিকে হেল্প করবে। এই বিষয়ে একটু কথা বলি। ফেল করে একদম এ থেকে জেড পর্যন্ত টোটালি তারা ফেল করে, মানে সাধারণ জনগণের উপরে শান্তি বজায় আনতে পারে না। তারপর হচ্ছে আপনার মব ক্লিন মনে করেন বন্ধ করতে পারে না, মব জাস্টিস বন্ধ করতে পারে না। এক্সাম্পল যদি আপনি দেখেন ধানমন্ডির যখন নাকি ঘটনাটা ঘটে সেই রাতে কিন্তু আপনার সেনাবাহিনী কিন্তু আটকানোর জন্য যায়, সেখানে সেনাবাহিনীকে আপনার কি বলে মানে জঙ্গিরা কিংবা দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী যে বাজার আছে প্রত্যেককে সেনাবাহিনীর উপরে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে সেনাবাহিনী সাইলেন্ট ভাবে একদম চুপ করে তারা চলে আসে, সেখান থেকে বাধ্য হয় চলে আসতে। আমার মতে কেন, আপনারা তো শান্তি রক্ষা বাহিনী কিংবা আমাদের বাংলাদেশের তো সুনাম আছে, অনেক সুনাম আছে শান্তি রক্ষা মিশনের ক্ষেত্রে। যেই দেশে যেখানে আপনারা নিজের দেশে শান্তি বজায় রাখতে পারেন না, তাহলে আপনারা অন্যের দেশে কিভাবে শান্তি বজায় রাখবেন বা কতটুকু শান্তি বজায় রাখতে পারছেন? আসলে আমার এখন সন্দেহ হয়। এটার জন্যই জাতিসংঘ থেকে 27 থেকে 28 তারিখের ভিতর মানে ফেব্রুয়ারি মাসে আপনার আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীর জন্য লম্বা একটা বাস আসতেছে। এই বাসটা কি সামাল দিতে পারবে ওয়ার্কার? আমার প্রশ্ন, ওয়ার্কার তো প্রতিনিয়ত কিংবা ওয়ার্কার কিন্তু বলছিল যে কেউ বাংলাদেশে অরাজকতার সৃষ্টি চালাবেন না, কেউ কোনো ওই ধরনের মব ক্লিন কিংবা দখলবাজিতা আর সংখ্যালঘুদের উপরে আপনারা মানে হিংস্র হয়ে যাবেন না কিংবা ওই ধরনের কেউ পদক্ষেপ নেবেন না। আসলে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের কথাটা আমাদের বাংলাদেশে যারা নাকি রাজাকার, যারা নাকি দেশ বিরোধী, যারা নাকি জঙ্গি বিরোধী, তারা আসলে কতটুকু মানে সেনাবাহিনীর কথাটা রাখছে কিংবা সেনাবাহিনী তার মানে জবান মোতাবেক, তার কথার মোতাবেক তিনি যে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জীবন জীবিকা যে নিরাপত্তাটা দেয় কিংবা সেই বিষয়ে যে ওয়াদা করে তিনি আসলে কতটুকু সাকসেস হয়েছে কিংবা তিনি আসলে কত পার্সেন্ট। প্রায় 100-র উপর সিটে নিজেদের প্রার্থিতার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। নির্বাচনের আগে মোটামুটি যা যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে জামাতের আমির সাহেব। তিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, জেলা উপজেলায় বিভিন্ন প্রোগ্রামও করছেন, কিন্তু জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে? জামাত কি মার্কায় নির্বাচন করবে? জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে? যখন আমি ভিডিওটি করছি আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই, এবং যে দাড়িপাল্লা যে মার্কাটা এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে। ইভেন নির্বাচনই তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। আমি নিজেও আশ্চর্য হচ্ছি, আপনারাও আশ্চর্য হচ্ছেন। ভাই আমার বক্তব্য না, সরাসরি জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন। এরপরেই জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে অনেকটা টেনশন দেখা দিয়েছে যে ঘটনাটা কি। জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি, আর এই বিষয়টাকে একটা জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন, বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকটি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, আর এখন এই সরকারের আমলেও এটা ফেরত দেওয়া হয়নি। তার মানে দল হিসেবে তাদের কোনো নিবন্ধন এখন নাই। ইভেন প্রতীক যেটা নিয়ে নির্বাচন করবেন দাড়িপাল্লা, সেটাও কিন্তু তাদের এই মুহূর্তে আয়ত্তে নাই। তিনি বলছেন আমরা চাই গণহত্যার বিচার হোক, তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয়। আর তিনি এখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে আগামী নির্বাচন আপনার এটা কেমন হবে। সেখানে তিনি বলছেন কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব মুক্ত একটা ভোট তারা চায় এবং একটা সুষ্ঠু নির্বাচন আপনার এই মুহূর্তে তারা চাচ্ছে। আমি খুবই আশ্চর্য যে জামাত ইসলাম এতদূর চলে আসছে, বাট তাদের রাজনৈতিক নিবন্ধনটাই এখন পর্যন্ত নাই। দর্শক, আপনারা অনেকে জানেন যে 2013 সালের 1 আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল আপনার হাইকোর্ট। তো 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। তো ওই রায়ের উপর জামাত আপনার একটা আপিল করেছিল, বাট আমরা যতদূর আজকে জামাতের আমির সাহেবের কথায় বুঝলাম যে এখন পর্যন্ত জামাতের যেই নিবন্ধন সেটা তারা ফিরে পায়নি, এবং কি আপিলটাও সম্ভবত
কার্যকর আমরা যদি দেখি যে হয়নি। তো আপনার নিবন্ধনের তালিকা থেকে নামকর্তন, প্রতীকের তালিকা থেকে জামায়াতের দাড়িপাল্লা যেই ইস্যুটা ছিল সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে। 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেওয়ায় এরপর তারা নিবন্ধনের সুযোগ পায়নি। 24-এ তো নানান ঘটনা প্রেক্ষাপট ছিল। তবে ওই সময় জামাত ইসলামের নেতারা বলছিল যে নতুন নাম নতুন পরিচয় নিবন্ধন পেলে কিংবা স্বতন্ত্র থেকে ভোট করার পরিকল্পনা ছিল তাদের, এটা আওয়ামী লীগ সরকারের আমলে। এখন 2025-এ এসে আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে চাইছে জামাত ইসলাম। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেখান থেকে সম্ভবত তারা কামব্যাক করছে। কিন্তু এই দলটার নিবন্ধন এবং প্রতীক যদি নির্বাচনের আগে না পায় তাহলে কোন দিকে যাবে পরিস্থিতি? জামাত ইসলাম নামে নির্বাচনই করতে পারবে না, দাড়িপাল্লা নিয়ে তারা ভোটই করতে পারবে না। তবে আমার ধারণা এর আগেই সম্ভবত এটা সংশোধন হয়ে যাবে, বা তারা তাদের যে আপিল আছে সেটাতে হয়তো নতুন করে আবার রায় পাওয়ার সুযোগ আছে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলের যতগুলো সিদ্ধান্ত আমরা দেখছি ইউনূস সরকারের সময় এসে সবগুলোই পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।